স্কলারশিপের টাকাটাও আটকে রয়েছে, পাচ্ছি না। ব্যাংকে লোন অ্যাপ্লিকেশন করে দিয়েছি, সেটাও স্যাংশন হওয়ার মতন অবস্থায় এসেও আটকে রয়েছে, সেই টাকাটাও অ্যাকাউন্টে ঢোকেনি। বুঝতে পারছি না শেষ অবধি আমি আমার উচ্চশিক্ষা শেষ করতে পারবো কিনা। আমার লেখাপড়ার ভবিষ্যতে বড় প্রশ্নচিহ্ন, এবং লেখাপড়া যদি ঠিক মতন শেষ করতে না পারি, কর্মজগতে প্রবেশ করা, জীবনে সফলতা পাওয়া বা বাবা মার স্বপ্ন পূরণ সবকিছুই গভীর অন্ধকারে চলে যাবে। এমন কঠিন পরিস্থিতি আগে কখনো ফেস করতে হয়নি। উত্তর খুঁজে পাচ্ছি না কিভাবে এই সমস্যার সমাধান করব। মন এবার হাল ছেড়ে দিচ্ছে, প্রত্যেকের মানসিকতা ভেঙে গেছে। জানি না ঠাকুরের দয়া শেষ পর্যন্ত কি রক্ষা পাবো এই পরিস্থিতি থেকে। এমন এক মানসিক যন্ত্রণার শিকার হয়েছিল এক অল্প বয়স্কা মেয়ে। 2025 জুলাই মাসে কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করে হাওড়া গার্লস কলেজ থেকে। তারপরে দীর্ঘ কয়েক মাসের এই সমস্যার সঙ্গে টানাপোড়েন লড়াই চলেছিল তার। শেষ অবধি কি ঘটেছিল, কিভাবেই বা সে এই লড়াইটা জেতার সুযোগ পেয়েছিল ঠাকুরকে কেন্দ্র করে, আজ সেই গল্প, সেটাই যাজনের বিষয়বস্তু হয়ে উঠবে। সকলকে জয়গুরু। প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ রইল, আমরা সবাই মিলে একটু সময় ধৈর্য দিয়ে এই ঘটনা শুনবো, তবেই তো ঠাকুরকে কেন্দ্র করে যাজনের আনন্দ এবং উপকারিতা লাভ করতে পারবো। জয়গুরু। সকলে একসঙ্গে থাকবো। এই ঘটনায় যাওয়ার আগে একটু আগের বিস্তৃত আলোচনা হওয়া দরকার। এক মে 2025 জুলাই মাসে কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করে হাওড়া গার্লস কলেজ থেকে। মেয়েটির বাড়ি হাওড়া জেলার বালিগ্রামে। কিন্তু সেই সময় পশ্চিমবাংলায় ক্যালকাটা হাইকোর্টে এই হায়ার এডুকেশন নিয়ে কোনো এক মামলা চলছিল, যার ফলে জুলাই 2025 তাদের ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে গেল তারা কোনো ইউনিভার্সিটিতে হায়ার ডিগ্রির জন্য, উচ্চশিক্ষার জন্য ভর্তির প্রস্তুতি নিতে পারছিল না। ইউনিভার্সিটিগুলি বা ইনস্টিটিউটগুলি কোর্টের ওই রায় না যতক্ষণ বেরোচ্ছে তারাও ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারছিল না। যাই হোক, কোর্টের সেই রায় চূড়ান্ত হওয়ার পরে 2025 নভেম্বরের প্রায় শেষ দিকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয় বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলিতে। এই মেয়েটিও তার বহুদিনের স্বপ্ন এমসিএ করবে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু সে কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছে তাই সে ওই দিকের পড়াশোনা নিয়েই তার আনন্দ, ভালো লাগা, সে সেটাতেই তার জীবনের সফলতার রাস্তা খুঁজতে চাইছে। স্বপ্ন দেখেছিল অনেক দিন ধরে। সে এমসিএতে ভর্তি হলো নভেম্বরের শেষে খুব সম্ভবত, অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে। প্রাইভেট কলেজে সুযোগ পায়, আর আমরা জানি প্রাইভেট কলেজে পড়াশোনা করতে গেলে তুলনামূলক খরচটা অনেকটাই বেশি পরিকাঠামো অনুযায়ী। মেয়েটি জানতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে সে আগেও বহুবার স্কলারশিপ পেয়েছে, আর এবারে স্কলারশিপের পরিমাণের টাকাটা একটু বেশি। সে ভেবেছিল স্কলারশিপের টাকা পেলে সে তার কাজের জন্য, লেখাপড়ার জন্য একটা ভালো ল্যাপটপ কিনবে, বাকি টাকা দিয়ে তার মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবে, যাতে মায়ের কাজের চাপ একটু কমে, খাটাখাটনি কমে। আর এই স্কলারশিপের টাকা আরো আগে পেয়ে যাওয়ার কথা, পরিকল্পনাটা তাই সেরকমই ছিল আগে থাকতে। সে যেহেতু স্কলারশিপের টাকাকে পড়াশোনার কাজে তখন লাগাবে না, এটা ভেবে নিয়ে পরিকল্পনা করেছিল যে পড়াশোনার জন্য, এমসিএ এর জন্য যে পরিমাণ টাকার দরকার সে বাবার ওপরও চাপ দেবে না। সে ব্যাংকে লোন অ্যাপ্লাই করবে, তার যা রেজাল্ট সে অনায়াসে লোন পাবে এবং সে সেই লোনের টাকা দিয়ে পড়াশোনা করবে। পরবর্তীতে চাকরি পেয়ে সে তার লোন সুবিধা মতন শোধ করে দেবে, এই তার পরিকল্পনা। সেই মতন সে কলেজে ভর্তি হয়ে যায়। ঘটনাক্রমে বলে রাখা দরকার, এই মেয়েটি এমন সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলি কারণ ছিল লোনের পেছনে ছোটার। এই কলেজে ভর্তি হওয়ার কয়েক বছর আগে, বেশি পুরনো নয়, তাদের দোতলা বাড়ির রিপেয়ারিং করার জন্য তার বাবার বেশ অনেকটা টাকা খরচ হয়ে গেছিল, এবং কিছু টাকা মান্থলি বেসিসে লোন পরিশোধ করতেও হয়েছে। তাই বাবার ওপরে সে আর পড়াশোনার চাপটা চাপাতে চায়নি। বাবা পেশাগত দিক থেকে একজন ইলেকট্রিশিয়ান,
বিভিন্ন ধরনের ইলেকট্রিকের কাজ করে, তাই ইলেকট্রিকের মেটেরিয়াল কেনা, ভাড়া দেওয়া সব ক্ষেত্রেই একটা টাকা বাবাকে সবসময় রেডি রাখতে হয় কখন কি কাজে লাগে। আর কাজ করি সবসময় সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায় না, অনেক সময় পার্টে পার্টে টাকা পায়। তাই বাবার ওপরে এককালীন এতগুলো টাকা এই বাড়ি রিপেয়ারিং এর পরে ব্যবসা সামলে দেওয়াটা বাবার ক্ষেত্রেও একটা সমস্যার ছিল। সব রকম মিলিয়ে সে ব্যাংকের লোনের অ্যাপ্লাই করে দিয়েছিল, ব্যাংকও বলেছিল লোন হয়ে যাবে। এবার কলেজ কর্তৃপক্ষ বলছে লোন তো যখন হবে তখন তুমি টাকা দেবে, কিন্তু অ্যাডমিশন ফিস এবং প্রাথমিকভাবে বেশ কিছু টাকা তো তোমাকে এখনই দিতে হবে। তখনও স্কলারশিপের টাকা আসেনি, বিভিন্ন কারণে দেরি হয়ে আটকে ছিল। তার ল্যাপটপও কেনা হলো না, ওয়াশিং মেশিনও কেনা হলো না, সেটা অন্য দিক। কথায় বলে না ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। এদিকে ব্যাংকের লোন পেতে দেরি হচ্ছে, সে তখন তার এক নিকটবর্তী আত্মীয়কে জানালো ঘটনাটা, যে এরকম ব্যাপার, তোমরা কি আমাকে প্রাথমিকভাবে ধার দিতে পারো? তাহলে আমার অ্যাডমিশন ফিজ এবং প্রাথমিক পর্যায়ে কলেজ যে টাকাটা চাইছে আমি দিয়ে পড়াশোনাটা শুরু করতে পারি। আমি লোনটা হয়ে গেলেই ব্যাংকের থেকে লোন এসে যাবে, আমার স্যাংশন হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, আমি টাকা পেলেই তোমাদের ওখান থেকে দিয়ে দেবো, বাকি টাকা কলেজকে দিয়ে দেবো। তারা সেই মতন ওই মেয়েটিকে টাকা দেয়, সেই আত্মীয়ের থেকে ধার করা টাকা নিয়ে সে কলেজে অ্যাডমিশনও নিয়ে নেয়। কয়েক মাস কেটে যায়, বারংবার ব্যাংকে যাতায়াত, ফোন করা, তার বাবা ব্যাংকে গিয়ে কথা বলছে। এবার ব্যাংক উত্তর দিচ্ছে, দাদা আপনাদের আগে কয়েক হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে রয়েছে, আগে সেগুলোর লোন পৌঁছে যাবে, তারপরে আপনার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনাদের লোনও পাবেন, সবকিছু স্যাংশন, সবকিছু ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের চাপ, আগের যতগুলো লোন অ্যাপ্লিকেশন আছে সব ক্লিয়ার করা হলে তারপরে আপনারা টাকা পাবেন। কিন্তু এ কথায় তো কলেজ কর্তৃপক্ষ বসে থাকবে না। কয়েক মাস অলরেডি চলে গেছে, প্রাথমিক পর্যায়ে টাকা দেওয়া হলেও পরবর্তী সেমিস্টারে টাকা দেওয়ার সময় ক্রমশ এগিয়ে আসছে। টাকা না দিলে আর সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে কিনা একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেল, মান সম্মানের প্রশ্ন চিহ্ন তৈরি হলো। কতদিনে গ্রেস পিরিয়ড দেবে কলেজ কর্তৃপক্ষ ওই টাকাটা দেওয়ার জন্য তা নিয়েও নিশ্চয়তা নেই, দিলেও তার জন্য কোনো পেনাল্টি দিতে হবে কিনা তাও জানা নেই। আর এরকম পরিস্থিতি যখন কলেজে ঘটবে একজন ছাত্রীর সঙ্গে, সেটা বাকিদের কাছে রটে যাবে, তাহলে সেই ছাত্রীর জন্য সেটা আরো মানসিক যন্ত্রণা হবে। বাকি বন্ধু বান্ধবরা জানতে পারবে যে এই মেয়েটি সেমিস্টারের পরবর্তী টাকা দিতে পারছে না, একে তো লোন পাচ্ছে না, তার একটা মানসিক যন্ত্রণা, পারিবারিকভাবে সকলেই মানসিক উদ্বিগ্নর মতো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই অবস্থায় মেয়েটি যদি কলেজে বন্ধু বান্ধব সার্কেল থেকেও হেয় বা ব্যঙ্গের মতন পরিস্থিতির শিকার হয়, তাহলে সেই ছাত্রীর লেখাপড়া চালিয়ে যাওয়াটা তো আরো কঠিন পর্যায়ে পৌঁছে যাবে। ঠিক এই অস্থিরতার মধ্যেই স্কলারশিপের টাকা কনফার্ম হলো, তার মোবাইলে মেসেজ এলো যে তোমার স্কলারশিপের টাকা স্যাংশন হয়ে গেছে, খুব শীঘ্রই তোমার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। মেয়েটি তখন ভাবছে যে স্কলারশিপের টাকা তো কলেজে ভর্তি হওয়ার অনেক আগেই আমার পেয়ে যাওয়ার কথা ছিল, এটা তো গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের টাকা, এতটা সময় লাগার কথা নয়, যে কোনো কারণে হোক আটকে ছিল। সেই টাকা যদি আমি, দেখুন ঠাকুরের দয়া, কথায় বলেছিলাম যাজনের মাঝখানে যে ঠাকুর যা করেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, সেই সময় আমরা বুঝতে পারি না, অস্থির হয়ে উঠি, এটা কেন পাচ্ছি না, এটা তো আমার পাওয়ার কথাই ছিল, এটা তো আমার যোগ্যতার ভিত্তিতে পাওয়া, এটা তো নিশ্চিত ছিল, তাহলে কেন এত দেরি হচ্ছে। এক অন্যরকম অস্থিরতা, কষ্টের মধ্যে থাকি সেই সময়, বুঝি না যে এই এখন যেটা হচ্ছে না, যেটা আটকে রয়েছে, এটা ঈশ্বর বা ঠাকুর কোনো কারণে আটকে রেখেছেন, ভবিষ্যতে আমাদেরই কোনো মঙ্গলের জন্য তিনি এটাকে এখন আপাতত থামিয়ে দিয়েছেন। ওই স্কলারশিপের টাকা যদি যে সময় পাওয়ার কথা ছিল সে সময় মেয়েটি পেয়ে যেত, তাহলে সে তার পরিকল্পনা মতন ল্যাপটপ কিনে ফেলতো, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিত, টাকাটা খরচ হয়ে যেত। এই যে ক্রাইসিস এখন লেখাপড়াকে নিয়ে চলছে, বড় প্রশ্ন চিহ্ন, সে আর কিছু করতে পারতো না, হাত কামড়াতো যে কেন স্কলারশিপের টাকাটা আমি খরচ করে ফেলেছিলাম। অথচ স্কলারশিপের টাকা দেরিতে এলো, আটকে থাকার ফলে ঠিক যে সময় গুরুত্বপূর্ণ জায়গাতে খরচ করলে নিজের ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে তোলা সম্ভব, সেই সময় স্কলারশিপের টাকা স্যাংশন হলো এবং অল্প কিছুদিনের মধ্যে সে টাকা পেল।
পেয়েই সে কলেজ কর্তৃপক্ষকে পরের সেমিস্টারের জন্য যা টাকার দরকার সেটা তুলে দিয়ে এলো। তার মান সম্মান, তার অভিভাবকদের মান সম্মান কলেজ কর্তৃপক্ষের কাছে নষ্ট হলো না। সেই ছাত্রীকে বন্ধু বান্ধবের কাছে হেয় হওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হলো না, ব্যঙ্গাত্মক উক্তি শুনতে হলো না। ঠাকুর এখানে আটকালেন, তাকে বাঁচালেন এত বড় সমস্যা থেকে। পরিবারের সকলের মনে কিছুটা শান্তি, স্বস্তি, আনন্দের পরিবেশ তৈরি হলো। এবার যে আত্মীয়র থেকে সে টাকা নিয়েছিল, লোন পেয়ে শোধ করে দেবে, তাদের সঙ্গে সেই ছাত্রী বা ছাত্রীর বাবা মা কথা বলল। তারা তখন উত্তরে বলল যে তোমাদের মেয়ে লেখাপড়া শিখুক, ওর ওপর কোনো চাপ নেই আমাদের টাকা ফেরত দেওয়ার, ওর MCA কমপ্লিট করুক, চাকরি করুক, তারপরে ধীরে সুস্থে টাকা জমিয়ে আমরা যে ধারটা দিয়েছিলাম সেটা তখন শোধ করবে। আমাদের তরফ থেকে তোমাদের মেয়ের ওপর বা তোমাদের ওপর কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়ো নেই। তোমার মেয়ে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে টাকা জমিয়ে আমাদের লোন শোধ করবে। কারণ ব্যাংকের লোনটাও তো এখনো শুনছি তোমাদের মেয়ে পায়নি। অতএব আমাদের দিক থেকে কোনো চাপ নেই, নিশ্চিন্ত মনকে পড়তে বলো। পরের সেমিস্টারের টাকা ঠাকুর স্কলারশিপ থেকে ব্যবস্থা করে দিলেন। আত্মীয়দের কাছ থেকে এমন স্বীকারোক্তি আনিয়ে নিলেন ঠাকুর যে আত্মীয়রা দুহাত তুলে আশীর্বাদ করে বলল আমাদের লোন শোধ করার জন্য কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়ো নেই, যখন যেভাবে পারবে শোধ দেবে। দুটো সমস্যা ঠাকুর সরিয়ে দিলেন। তাহলে প্রথম সেমিস্টার অ্যাডমিশনের ফিসের যে বড় টাকা সেটা আত্মীয়র মাধ্যম দিয়ে হয়ে গেছিল, সেকেন্ড সেমিস্টারের টাকা স্কলারশিপ দিয়ে হয়ে গেল। 50%-এর চাপ ঠাকুর সরিয়ে দিলেন। এইবারে সেকেন্ড সেমিস্টার হওয়ার পরেই কলেজ ক্যাম্পাসিং এ কয়েকটি কোম্পানি ইন্টারভিউ নিতে এসেছিল। আমি নিরাপত্তার কারণে সেই কোম্পানিগুলোর নাম বলছি না। দুটি কোম্পানিতে সে সিলেক্টেড, একটি কোম্পানি তাকে অফার করে দিয়েছে সেপ্টেম্বর বা অক্টোবর 2026-এ তার জয়েনিং, পড়াশোনাও চলবে, চাকরিও করবে। আরেকটি কোম্পানি জানুয়ারি বা ফেব্রুয়ারি 2027-এ তাকে কনফার্ম করে দেবে, সেখানেও সে সিলেক্টেড হয়ে রয়েছে। এবারে পরিকল্পনা হলো যে ব্যাংকের লোনটা আর নেবই না, অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিই। কারণ কলেজে ভর্তি হওয়ার প্রথম দিকের টাকা, সেকেন্ড সেমিস্টারের টাকার জোগাড় হয়ে গেছে। থার্ড আর ফোর্থ বা আরো যে কটা টাকার দরকার, যতটা টাকার দরকার MCA কমপ্লিট করার জন্য, আমি যেহেতু চাকরিটা পেয়ে গেলাম, আমি চাকরি করতে করতে সংসার চালাবার তো দায় দায়িত্ব আমার নেই, সেই চাপ আমার নেই, বাবা সামলান ঠাকুরের দয়াতে। সংসারে অভাব কিছু নেই, সবকিছু ঠিকঠাক চলে। তাহলে বাবার দায় দায়িত্ব নিয়ে বাবা সংসার চালাবেন, আমি চাকরি করে যে টাকা উপার্জন করব সৎ পথে, সেই টাকা জমিয়ে আমি কলেজের যে কটা সেমিস্টারে যতটা টাকা দেওয়ার দরকার আমি অনায়াসে দিতে পারবো, তার সময় আমি পাবো। লোনটা ক্যান্সেল করে দেওয়াটাই ভালো। তাহলে আর লোনের জন্য যে বাড়তি বোঝা থাকবে ভবিষ্যতে, আর লোন নিলেই তো শুধু হলো না, আসলের সঙ্গে একটা ভালো অংশের সুদও গুনতে হয় প্রত্যেককে। তাহলে সেই ইন্টারেস্টের প্রেশারটাও কমিয়ে দিলেন ঠাকুর। এবার প্রসঙ্গক্রমে বলি, এই মেয়েটি আমার আপন ভাগ্নি। যখন এরকম বারংবার বিভিন্ন সমস্যা হচ্ছিল তার উচ্চশিক্ষা নিয়ে, আমি বারংবার তাকে বলেছিলাম মা ঠাকুর আছে, চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা হবেই। সেগুলো ঠাকুর বিভিন্ন ঘটনা দিয়ে বোঝালেন। আত্মীয়দের থেকে লোন পাওয়ার সুবিধা, স্কলারশিপ দেরি করিয়ে ঠিক সময় পাইয়ে দেওয়া। এই স্কলারশিপের টাকা আসার পরে আমি আমার ভাগ্নিকে বলেছিলাম মা এবার লোন অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দে। মামা করে দেবো আমি, করে দে, কারণ এরপরে তোর ক্যাম্পাসিং শুরু হবে, তুই চাকরিতে ঢুকে যাবি, চাকরির মাইনে দিয়ে তুই স্কলারশিপের টাকা, চাকরির মাইনে এই দিয়ে তোর MCA কমপ্লিট আরামসে হয়ে যাবে। কেন লোন গুনবি মা? লোন নেওয়া মানে তো আমরা যারা লোন শোধ করেছি জানি যে কতটা প্রেশার থাকে, কাজ করা, সংসার সামলানো, তারপরে মাসের নির্দিষ্ট তারিখে ব্যাংকে লোনের টাকাটা দিতে হবেই, যেন মান সম্মানের প্রশ্ন না ওঠে, কোথাও কালির দাগ না লেগে যায়, খাই না খাই ব্যাংকের টাকা গুনে আসতে হবে। এই প্রেশারটা কেন নিবি মা? একজন ছাত্রী যখন লেখাপড়া করে তার মন যদি সব দিক থেকে হালকা থাকে, নির্ভরতা থাকে, স্ফূর্তিতে ভরা থাকে, তবেই তো সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আনন্দের সঙ্গে নিজের লেখাপড়া শেষ করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, অর্জন করতে পারে। তোকে যখন ঠাকুর সেই সুযোগ করেই দিলেন, তুই লোনটা ক্যান্সেল করে দে, তুই চাকরি পেয়ে যাবি ঠাকুরের দয়াতে, এবং সে পেয়েও গেছে, লোন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ঠাকুর সব দিক থেকে তাকে বলুন বাঁচালেন কিনা, পূর্ণ সুযোগ তৈরি করে দিলেন কিনা, স্বাধীন মানসিকতায়, নির্ভরশীলতায়, আত্মনির্ভরশীলতায়, সম্মানের সঙ্গে, পূর্ণ স্ফূর্তিতে, উদ্দীপনায়, নিশ্চিন্ত মনে
সঠিকভাবে নিজের স্বপ্ন পূরণের এত বড় সুযোগ ঠাকুর তৈরি করে দিলেন কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ঘটনা ঠাকুরের সাজানো কিনা, যেখানে লোন নিয়ে পড়াটা নিশ্চিত ছিল, লোন পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়াশোনাটাকে অনিশ্চিত করে দিচ্ছিল, সেখানে লোনেরই গুরুত্ব রাখলেন না ঠাকুর। বাড়তি পয়সা ভবিষ্যতে গোনার পরিশোধ দেওয়ার যে অতিরিক্ত চাপ, সেই সব ঠাকুর উড়িয়ে দিলেন, সরিয়ে দিলেন মেয়েটির মাথা থেকে। এটাই ঠাকুরের দয়া। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। যে মেয়েটার ভবিষ্যৎ, যে মেয়েটার লেখাপড়া বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছিল, সেই মেয়েটার ভবিষ্যৎ লেখাপড়াকে ঠাকুর এক উজ্জ্বল পর্যায়ে পৌঁছে দিলেন। পরমপিতার কাছে একটাই প্রার্থনা, শুধু আমার ভাগ্নি নয় ঠাকুর, যখন যে ক্ষেত্রে যে পরিবারের ছেলেমেয়েরা এমন সফলতার ক্ষেত্রে পরিশ্রম লড়াই করার পরও কঠিন পরিস্থিতির মুখে পড়ে, তাদের সকলের সঙ্গে তুমি পাশে থেকে তাদের সেই কঠিন পরিস্থিতিকে নিজে হাতে সহজ করে দিও, যেন প্রত্যেকটা প্রতিভা, প্রত্যেকটা ছেলে মেয়ে এভাবে তাদের লেখাপড়ার স্বপ্ন পূরণ করে জীবনের সফলতাকে ছুঁতে পারে। সেই পরিবারের বাবা মার স্বপ্ন পূরণ করে প্রত্যেকটি পরিবারকে আনন্দের সঙ্গে পরিচালনা করতে পারে ঠাকুর। তোমার কাছে এই প্রার্থনা রেখে আজকের যাজন শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।